হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্চিস লাইফস্টাইল। আজকে একটা দারুণ এক্সাইটিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের ডেস্টিনেশন ওয়ারিচুরা। তোমরা অনেকেই নাম শুনেছো, অনেকে হয়তো বা গেছো, বাট এটা আমার কাছে বেশ কিছুদিন ধরেই বাকেট লিস্টে ছিল। আর আজকের ভিডিওটি স্পেসিফিক্যালি আরও এক্সাইটিং হতে চলেছে এই কারণে যে গুয়াহাটি থেকে বাইক রাইড করে আমরা পৌঁছবো ইমাংগ্রে ভিলেজ। মোটামুটি এই 250 কিলোমিটারের বাইক রাইডের সব খুঁটিনাটি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। যারা সেলফ ড্রাইভ করে গুয়াহাটি থেকে ওয়ারিচুরা পৌঁছতে চাও তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে, তাই শেষ অবধি সাথে থেকো। তাহলে আর কি দেরি না করে চলো চটপট ভিডিওটি শুরু করা যাক। সকাল সকাল রেডি হয়ে গেছি, ইলেকট্রিকও নেই। সকাল কোথায়, আমাদের একটু লেট হয়ে গেল, আরও আগে বেরোলে ভালো হতো। তো চলো শুরু করি জার্নি, তারপরে তোমাদেরকে বাকিটা সব বলছি, দেখাচ্ছি। আমাদের টার্গেট ছিল ভোর 5টায় বেরোনোর, যেহেতু আমাদের অনেকটা রাস্তা কভার করতে হবে। কিন্তু যথারীতি যেরকম সমস্ত জায়গাতেই বেরোতে লেট হয়, আজকেও লেট। এখন মোটামুটি 6:30 বাজে। এবার আমরা যাওয়ার জন্য রেডি। আমাদের রাইড আমরা স্টার্ট করেছিলাম গুয়াহাটির খানাপাড়া থেকে। এখান থেকে সোজা জিএস রোড ধরে আমরা যাব পল্টন বাজার। পল্টন বাজার থেকে আসাম ট্রাঙ্ক রোড, তারপরে NH17 ধরে আমরা পৌঁছবো দুধনই। ডিস্টেন্স প্রায় 107 কিলোমিটার। তারপর দুধনই থেকে বাঁদিকে টার্ন নিয়ে আমরা যাব ইমাংগ্রে ভিলেজের উদ্দেশ্যে। দুধনই থেকে ইমাংগ্রে ভিলেজ প্রায় 130 কিলোমিটারের মতো। দুধনই থেকে বাঁদিকে টার্ন নিয়ে প্রায় 2-3 কিলোমিটার গেলেই আমরা আসাম রাজ্য থেকে মেঘালয় রাজ্যে প্রবেশ করব। বাইক রাইড স্টার্ট করে 10 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি পল্টন বাজার। এবার আমরা সোজাসুজি ফলো করব আসাম ট্রাঙ্ক রোড। আসাম ট্রাঙ্ক রোড ধরে চলার সময় তোমরা পলাশবাড়ি রিভার ভিউ পয়েন্ট হয়েও যেতে পারো। এই পলাশবাড়ি রিভার ভিউ পয়েন্টে আসতে গেলে তোমাদের অনেকটা রাস্তা কিন্তু ব্রহ্মপুত্র নদীর পাশ দিয়ে ড্রাইভ করে আসতে হবে। মেরিন ড্রাইভ টাইপের এই রাস্তাটা তোমাদের একটা অন্যরকম এক্সপিরিয়েন্স দেবে। ব্রহ্মপুত্র নদী আসলে খুব চওড়া। এই ব্রহ্মপুত্র নদীটি যেমন আসামের লাইফলাইন, তেমনি যন্ত্রণারও কারণ। ব্রহ্মপুত্রের নিম্ন অববাহিকা প্রায় প্রত্যেক বছরই বন্যার কবলে পড়ে। এখন দেখো ব্রহ্মপুত্রের কত শান্ত রূপ দেখা যাচ্ছে। পথে যেতে যেতে দেখছিলাম এখানে অনেক বোট রাখা আছে, মনে হয় ট্যুরিস্টদের বোটিং করারও ব্যবস্থা আছে। যাই হোক, এই রাস্তাটা ধরে এলেও তোমরা আসাম ট্রাঙ্ক রোডে উঠবে, তারপরে বিজয়নগর ক্রস করবে। এই বিজয়নগর ক্রস করার পরেই আমরা উঠে যাব ন্যাশনাল হাইওয়ে 17-তে, যেটা সোজা আমাদেরকে নিয়ে যাবে এবার দুধনই পর্যন্ত। NH17 ধরে কিছুটা এগোনোর পরেই অন্যরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম। রাস্তাটা যে এতটা খারাপ হবে আশা করিনি। বেসিক্যালি গুয়াহাটি থেকে ওয়ারিচুরা এই ট্রিপটা পুরোপুরি ইউটিউব আর ইনস্টাগ্রাম দেখেই প্ল্যান করেছিলাম। তো প্র্যাকটিক্যালি রাস্তা সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। অ্যাকচুয়ালি NH17-এর লেন এক্সটেন্ড করা হচ্ছে। প্রতি 40-50 মিটার অন্তর অন্তরই রাস্তাটা ডাইভারশন করা হয়েছে। আর রাস্তার অবস্থাও চূড়ান্ত খারাপ। আমি যাচ্ছি, এটা এখন এপ্রিল মাস। তোমরা এর মধ্যে এলে রাস্তাটা যে খারাপ সেটা ধরে নিয়েই প্ল্যানটা করো। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি রাস্তা সারানোর কাজ চলছে। তোমরা অক্টোবর-নভেম্বরের দিকে এলে খুব সুন্দর ঝাঁচকচকে রাস্তা আশা করতে পারো। তবে হ্যাঁ, রাস্তা যতই খারাপ হোক, রাস্তার দুধারের সিনিক বিউটি কিন্তু খুবই সুন্দর। এই জায়গার দৃশ্যটা দেখো, এটা অনেকটা শিলিগুড়ি রাস্তার সেবক রোডের মতোই দৃশ্যটা লাগছে। মনে হচ্ছে সেবক রোড দিয়েই যাচ্ছি, আবার কখনো মনে হচ্ছে পুরুলিয়া রাস্তা দিয়ে যাচ্ছি। পুরুলিয়াতেও এরকম দৃশ্য দেখতে পাওয়া যায়।
রাস্তার দুধারে শালের জঙ্গল, সবে সবে পাতা গজাচ্ছে, একদম কচি সবুজ পাতা, দেখতে দারুণ লাগছে। আজকের রৌদ্রটা বেশ কড়া রয়েছে, রাইডিং গিয়ারগুলো পরে বেশ গরম লাগছে, তবে বাইক যদি চলছে তাহলে কিছুটা রিলিফ লাগছে। চলো, সামনে পড়বে দুধনই, তো আমরা দুধনইতে দাঁড়াবো, ঠিক আছে? দুধনইতে ব্রেকফাস্ট করবো, খিদে পেয়ে গেছে। দুধনইয়ের পরে আমরা লেফট টার্ন নেবো। তো চলো, দুধনইতে গিয়ে তারপরে দেখাচ্ছি। আমাদের একটু বেরোতেও লেট হয়েছে, আর পৌঁছাতাম তাড়াতাড়ি। রাস্তাটাকে এত খারাপ হবে সেটা তো জানতাম না, সেটা বুঝতে পারিনি। ঘুম পেয়ে যাচ্ছে, আমাকে দাঁড়াতেই হবে। তোমরা কে কে করো আমার মতন এরকম ঘুম পেলে ঠিকঠাক? দুধনই পৌঁছে পুলিশ ফাঁড়ির পাশ দিয়ে লেফট টার্নটা নিয়ে নিয়েছি। আর লেফট টার্ন না নিলে এই রাস্তাটা সোজা চলে যাবে বঙ্গাইগাঁওয়ের দিকে। দুধনই যখন পৌঁছলাম তখন 10:30। আমরা রাইড স্টার্ট করেছিলাম 6:30টার সময়। তো 120 কিলোমিটার রাস্তা আসতে আমাদের সময় লেগে গেল প্রায় 4 ঘন্টা। তাহলে বুঝতেই পারছো রাস্তাটা কতটা খারাপ। দুধনইতে দাঁড়িয়ে পড়েছিলাম একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করব বলে। 10:30 বাজে, খিদে পেয়ে গেছিলো, সকালে কিছু খেয়ে বেরোয়নি। তো এখানে ছোট্ট করে ব্রেকফাস্ট সেরে নেব। ব্রেকফাস্টে ছিল আলুর পরাঠা, আচার আর একটা সবজি, ওই ডাল টাইপের, ছোলার ডাল টাইপের একটা সবজি দিয়েছিল। রাইডিং গিয়ার খুলে ফেলেছি কারণ সেদিন প্রচণ্ড গরম লাগছিল। তো এবার ব্রেকফাস্টটা সারবো, সেরে তারপরে এবার এগোবো আমরা এমাংগ্রে ভিলেজ। সকালবেলা এরকম একটা জার্নি করার পরে ব্রেকফাস্টটা করতে, মানে গরম গরম আলুর পরোটাটা খেতে দারুণ লাগছিল। ব্রেকফাস্ট কমপ্লিট, আবার আমাদের রাইড শুরু হলো টুয়ার্ডস এমাংগ্রে ভিলেজ। কিছু দূর এগোনোর পরেই আমরা আসাম বর্ডার ক্রস করে মেঘালয়ে প্রবেশ করলাম। আপাতত আমরা পৌঁছবো রংজেনের দিকে, যেটা পৌঁছতে আমাদের মোটামুটি 3.5 ঘন্টা সময় লাগবে। এই রংজেন থেকে বাঁদিকে একটা রাস্তা চলে গেল, সেটা হচ্ছে শিলং। আর ডান দিকে যে রাস্তাটা, সেটা ধরে আমরা চলে যাব সিজু। দেখো, মেঘালয়া প্রবেশের সাথে সাথে রাস্তা এবং তার ভিউয়ের আমূল পরিবর্তন হয়ে গেল, সাথে কিন্তু ওয়েদারেরও পরিবর্তন হলো। এতক্ষণ ধরে যে গরমটা লাগছিল সেটা আর লাগছে না, ওয়েদারটা হঠাৎ করেই বেশ আরামদায়ক হয়ে গেল। মেঘালয় বরাবরই আমার খুব প্রিয় জায়গা, মানে যতবারই আসবো আমি কোনোদিন মনে হয় বোর ফিল করব না, এত ভালো লাগে আমার। ছোট ছোট পাহাড়, সবুজের সমারোহ, মেঘরৌদ্রের খেলা, মানে মেঘালয়কে ভালোবাসার অনেক কারণ আছে। এখন বাজে দুপুর 12টা, আমরা পৌঁছে গেছি রংজেন। বেলা 12টার সময়ও জমজমাট হাট বসেছে। আসলে রংজেন এই চত্বরের মধ্যে বেশ বড় লোকালয়। রংজেন পেরিয়ে ইমাংগ্রে পর্যন্ত যেতে প্রায় এখনও 80 কিলোমিটার রাস্তা আমাদেরকে কমপ্লিট করতে হবে। আর এখান থেকে শুরু হয়ে গেছে রাস্তায় প্রচণ্ড বাঁক। এই বাঁক পেরিয়ে যেতে যেতেই মাথা ঘোরার জোগাড় হয়ে যাচ্ছিল। আর তার সাথে মাঝে মাঝে এত ঘুম পাচ্ছে, মনে হচ্ছে বাইক রাইড করতে করতেই ঘুমিয়ে পড়ব। রংজেন পেরিয়ে প্রায় 40 মিনিট রাইড করার পর আর শরীর দিচ্ছিল না, তাই একটা ছাউনি দেখে দাঁড়িয়ে একটা ছোট্ট করে পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম। তো যাই হোক, একটুখানি রেস্ট নেওয়ার পর আমরা যত তাড়াতাড়ি সম্ভব সিজুতে পৌঁছানোর চেষ্টা করছিলাম। সিজু থেকে এমাংগ্রে আরও 18 কিলোমিটার, আর আমরা শুনেছিলাম সেই রাস্তাটা আরও খারাপ, এমাংগ্রের রাস্তাটা, সেই 18 কিলোমিটার। তো যাই হোক, বেলা 2টো নাগাদ আমরা সিজু মার্কেট ক্রস করলাম। সিজু বাজারটা শেষ হলেই রাস্তাটা গিয়ে ধাক্কা খাচ্ছে একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে। এই পেট্রোল পাম্পের পাশ দিয়ে বাঁ হাতে রাস্তাটা ধরতে হবে। এখান থেকে এমাংগ্রে ভিলেজ আরও 18 কিলোমিটার। দেখতেই পাচ্ছ রাস্তাটা কত সরু হয়ে গেছে, আর রাস্তাটা বেশ খারাপ। যাই হোক,
6-7 কিলোমিটার এগোনোর পরেই পড়বে খারখোল ব্রিজ। সিজু ক্রস করার পরেই কিন্তু এই জায়গাগুলোতে গুগল ম্যাপ খুব একটা কাজ করে না। আমরা বিএস মান্ডা হোমস্টের মহান ভাইয়ের সাথে কথা বলে রাস্তাটা জেনে নিয়ে এগোচ্ছিলাম। মহান ভাইয়ের ফোন নাম্বার ডেসক্রিপশানে দেওয়া থাকলো। এই যে পৌঁছে গেছি খারখোল ব্রিজের সামনে, একটা ভগ্নপ্রায় কাঠের ব্রিজ, যার উপর দিয়ে গাড়ি বা বাইক পার করতে কিন্তু বেশ ভয় লাগে। তবে এই যে ডান দিকে দেখো, একটা নতুন কংক্রিটের ব্রিজ তৈরি হচ্ছে। খারখোল ব্রিজটা পেরোনোর পরে কিছু দূরে গিয়ে পড়বে একটা কংক্রিটের ব্রিজ। তারপরে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে, তো আমরা ডান দিকে রাস্তাটা ধরবো। ডান দিকে রাস্তাটা ধরে আমরা পৌঁছবো ইমাংগ্রে ভিলেজ। এখান থেকে ইমাংগ্রে ভিলেজ মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার। সিজুর পর থেকে ইমাংগ্রে ভিলেজ অব্দি রাস্তাটা কিন্তু পুরোটাই খারাপ। দেখতেই পাচ্ছ রাস্তাটা কীরকম খারাপ। তবে রাস্তা খারাপ হলেও কি হবে, রাস্তার দুপাশে যে সিনিক বিউটিটা আছে, বিউটিটা দেখো, অসাম বিউটি। এই পথে চলতে চলতে মাঝে মাঝে ছোট জনপদ আর ছোট ছোট দোকান দেখতে পাবে। একটা অদ্ভুত দৃশ্য দেখো, এখানে ছোট বড় বিভিন্ন আকারের কুমড়ো সাজিয়ে বিক্রি হচ্ছে। 3টে নাগাদ আমরা ইমাংগ্রে বাজারে পৌঁছলাম। ইমাংগ্রে বাজারে পৌঁছানোর পর আমরা মহান ভাইকে ফোন করলাম। এই মহান ভাইয়ের একটা হোমস্টে আছে, বিএস মান্ডা হোমস্টে বলে। তো বিএস মান্ডা হোমস্টেটা সেদিন ফুল বুক ছিল, তো সেই জন্য আমাদেরকে মহান ভাই তার একটা বোনের হোমস্টে, কাঞ্চিং হোমস্টে বলে একটা হোমস্টে, সেখানে আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছিল। এই যে দেখছো বাচ্চাটা, এই বাচ্চাটা ওইখানকারই, ও আমাদেরকে দৌড়ে দৌড়ে নিয়ে যাচ্ছিল, পথ দেখাচ্ছিল আর কি, হোমস্টে অবধি নিয়ে যাচ্ছিল। দেখো এই জায়গাটা কত সুন্দর সাজানো গোছানো। এই জায়গাটাতে কিন্তু অনেকগুলো হোমস্টে রয়েছে। আমাদের আইডিয়াই ছিল না এখানে এতগুলো হোমস্টে আছে। আমরা জানতাম এখানে একটা দুটোই হোমস্টে আছে। রাস্তাটা কাঁচা মাটির হলেও দেখো রাস্তার দুধারে পাহাড়ি ফুল গাছ দিয়ে কি সুন্দরভাবে সাজানো গোছানো। অবশেষে এসে পৌঁছলাম ঘানচিং হোমস্টে। এর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো ডেসক্রিপশানে। হোমস্টেতে পৌঁছানোর পর দেখলাম এখানে অনেকগুলো বাইক দাঁড় করানো আছে। দেখে মনে হচ্ছে বাইক রাইড করেই সব এসেছে। হোমস্টেতে পৌঁছে আমাদের আধ ঘন্টার মতন ওয়েট করতে হয়েছিল রুম খালি হবার জন্য। রুমটা বেসিক ডাবল বেডরুম, টয়লেট শেয়ারিং, তবে পরিষ্কার পরিচ্ছন্ন। ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটোই রয়েছে। ভাড়া পার হেড পার নাইট 700 টাকা, ব্রেকফাস্ট ইনক্লুডেড। তবে হ্যাঁ, এখানে অনেক হোমস্টে রয়েছে, বুক না করে এলেও কোনো অসুবিধে হওয়ার কথা নয়। গৌহাটি থেকে ইমাংগ্রে পৌঁছতে 250 কিলোমিটার রাস্তা, আমাদের সময় লাগলো 8 ঘন্টা। তবে আমরা দেখছিলাম রাইড করে পৌঁছতে অন্য লোকজনের মোটামুটি সময় লাগছে 9.5 ঘন্টা। এতটা রাইড করে আসার পর খুবই ক্লান্ত ছিলাম। আজকে আর ভিডিওটি বেশি বড় করব না। এরপরে যে অ্যাডভেঞ্চার ভিডিওগুলো আছে সেগুলো আমি পরের ব্লগে আপলোড করব। তোমরা যারা রাইড করে অথবা ড্রাইভ করে আসতে চাও, আশা করি তোমাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আজকে এই অ্যাডভেঞ্চার রাইডটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরছি ওয়ারিচোরার বাকি সব অ্যাডভেঞ্চার ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। সায়োনারা।